সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। তো থিমেটিক ম্যাপেরও বেশ কিছু ভিডিও শেয়ার করেছি, একটা বাকি আছে প্রধান, সেটা হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ। এই কোরোপ্লেথ ম্যাপটা আজকে শেয়ার করছি। তো কোরোপ্লেথ ম্যাপ কেমন দেখতে হয়, এটা একটা ফাইনাল শিট, এটা সম্পর্কে আগে একটু লেখা থাকবে, তারপরে থাকবে তার ক্যালকুলেশন পার্ট, যে কীভাবে পুরো ছবিটা করা হবে, এবং তারপরে থাকবে ছবিটা। তোমাদের ছবিটা আগে দেখাই, তারপর আমি প্রসেসে আসছি। এই হচ্ছে কোরোপ্লেথ ম্যাপ। তো বুঝতেই পারছো থিমেটিক ম্যাপ। থিমেটিক ম্যাপ কাকে বলে আগেই বলেছি, যখন কোনো ভৌগোলিক তথ্যকে ম্যাপের সাহায্যে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ এলাকা অনুযায়ী প্রেজেন্ট করা হবে, মানে খালি পাতায় করা যাবে না। এটাই হচ্ছে কার্টোগ্রামসের সঙ্গে থিমেটিক ম্যাপের পার্থক্য। আমি কোরোপ্লেথ এরম ফাঁকা খাতায় করতে পারবো না, আমাকে এরকম বর্ডারওয়ালা জায়গা আমায় দিতে হবে। অর্থাৎ ম্যাপের মধ্যে আমি যখন কোনো ভৌগোলিক তথ্যকে রিপ্রেজেন্ট করব এবং ইন্টেন্সিটি বোঝানোর জন্য, ইন্টেন্সিটি মানে কি, ঘনত্ব, কোথায় বেশি কোথায় কম, এই যে ছবিটা তোমরা দেখে ইজিলি বুঝতে পারবে, এই যত ঘন এখানটা বেশি, তারপরে এখানটা একটু কম, তারপরে এটা আরেকটু কম, এই ফাঁকা ফাঁকাটা হচ্ছে একদম ফাঁকা ফাঁকাই আর কি। তো এখানে দেখানো হচ্ছে পপুলেশন ডেন্সিটি, জনঘনত্ব। তো জনঘনত্ব কোরোপ্লেথ দিয়ে খুব ভালো বোঝানো যায়, সুইটেবল। তবে শুধু জনঘনত্ব নয়, যে কোনো ফসলের ক্ষেত্রেও আমরা ক্রপিং ইন্টেন্সিটি, ওই ঘনত্ব মানে ডেন্সিটি, ইন্টেন্সিটি, এই ধরনের বিষয়গুলো, অর্থাৎ ঘনত্ব বোঝাবে, বেশি কম বোঝাবে ঘনত্ব, তীব্রতা। তো সেই জিনিসটা বোঝানো হয় কোরোপ্লেথ ম্যাপের সাহায্যে। আচ্ছা, কিভাবে ড্র করা হয়? দু পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে এরম হ্যাচিং, যেটা আমি এখন এখানে ছবিতে তোমাদের দেখাচ্ছি, এটাকে বলে হ্যাচিং। অর্থাৎ এই যে দাগ 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 দাগ, হ্যাচিং। এটা আমি বেঁকিয়ে দিয়েছি, এটা সোজা দেওয়া যায়, প্যারালাল দেওয়া যায়, যেমন খুশি দেওয়া যায়। বাট হ্যাচিংয়ের মাধ্যমে, আর একটা রং বা কালারের মাধ্যমে। একই কালার, মনে করো আমি যদি লাল রং করি, তো লালেরই হালকা, একটু বেশি, একটু ডিপ, একটু ডিপ, সবচেয়ে ডিপ, মানে একটা কালারেরই বিভিন্ন শেড দিয়ে আমি বোঝাতে পারি। তবে দুটোর মধ্যে এই শেডিংটা কিন্তু বেশি ভালো বোঝা যায়, বেশি ভালো, এবং নম্বরও বেশি আসে। একটা কালার করে দেওয়ার এই শেডিংয়ের মাধ্যমে, এই হ্যাচিংটা দিয়েই করা, এটা কিন্তু 1 নম্বর 2 নম্বর হলেও বেশি আসে, কারণ এটা বেশি ভালো বোঝা যায়, করাটাও একটু মানে একটু সময় সাপেক্ষ। ওই জন্য এটাতেই আমরা বেশি সাপোর্ট করি, যে এটাই শেখা দরকার। কালার তো যে কেউ করতে পারবে, কিন্তু এইটাই অরিজিনাল কোরোপ্লেথ বোঝানোর একটা টেকনিক। তো বোঝা গেল, এই হচ্ছে কোরোপ্লেথ ম্যাপের একটা ইন্ট্রো বললাম। এবার আসবো যে আমরা কিভাবে কাজটা করব। প্রথমে ক্যালকুলেশনটা তোমরা ভালো করে দেখে নাও। কোরোপ্লেথ ম্যাপ, ক্যালকুলেশন টেবিল ফর কোরোপ্লেথ ম্যাপ। প্রথমেই বলি দুটো টেবিল হবে। তো টেবিল 1, এটা টেবিল 1। এখানে হচ্ছে বিষয়টা আমার দেওয়া রয়েছে, পরীক্ষাতে এত দূর দেওয়া থাকবে, শুধু লাস্ট কলামটা বের করব। সিরিয়াল নাম্বার, সিডি ব্লক, এগুলো তো থাকে। তোমরা যারা কার্টোগ্রামস আর থিমেটিক ম্যাপ করছো, ভিডিওগুলো ফলো করছো, তারা দেখছো যে ডেটা টাইপটা কেমন হয়। দিয়ে দেবে এরিয়ার পপুলেশন, যদি জনঘনত্বর কাজ দেয়, এরিয়া পপুলেশন 90% কেস এটাই দেয়, আবার অনেক সময় অন্য ডেটাও দেয়। তো এরিয়া পপুলেশন এরকমভাবে দেওয়া থাকবে। আমাদের কাজ কি? কিচ্ছু না, ভাগ করা। এবং সেটা দেখো টেবিলের নিচে আমাদের লেখা থাকবে। এই যে টেবিলের নিচে দেখো, সবসময় বলেছি কাজের মধ্যে নিখুঁত ভাব আনবে, ক্ল্যারিফিকেশান যেন ঠিক থাকে, কখনোই যেন টিচারের নাম্বার দিতে গিয়ে দ্বিধা না হয়, কখনোই মনে না হয় যে এ কারোর দেখে দেখে করেছে, কিছুই জানে না। এবং যেটা করবে সেটা জানবে, কারণ এগুলোই ভাইভার প্রশ্ন, যে পপুলেশন ডেন্সিটি কীভাবে করা হয়, ভাই জিজ্ঞাসা করলো, তাহলে যে করবে বুঝে সেই উত্তরটা দিতে পারবে। তাহলে দেখো পপুলেশন ডেন্সিটি লিখে আমি সূত্রটা লিখে দিয়েছি, P/A। ওকে, পপুলেশন ডেন্সিটির সূত্র পপুলেশন বাই এরিয়া। খুব সহজ বিষয়। এই যে পপুলেশন, তাকে এই এরিয়া দিয়ে ভাগ করলেই এই ডেন্সিটি বেরিয়ে যাবে। কিন্তু ডেন্সিটিগুলো দশমিকে বেরোবে, কিন্তু এরমভাবে দশমিকে বেরোবে, কিন্তু দশমিকটাকে তোমরা সবসময় রাউন্ড আপ করে নেবে। এই যে দেখো 1010.65, যেহেতু দশমিকের পর 5 বা 5-এর বেশি আছে, তাই 1 যোগ করে আমি এটা 1011 করেছি। যদি তোমরা মনে করো ডেসিমেলের হিসাব করবে না, তাহলে 1010ই রাখবে, তবে করাটাই ভালো। কিন্তু দশমিকে রাখা যাবে না,
এবার পরের কোশ্চেন, কেন দশমিকে নেওয়া যাবে না? ভাই জিজ্ঞাসা করলো পপুলেশন ডেন্সিটি কেন দশমিকে নেওয়া যাবে না? কারণ জনসংখ্যা দশমিকে হয় না। আমার বাড়িতে 5.2 জন লোক আছে, এটা কি হয়? 5.5 জন লোক আছে, এটা কি হয়? হয় না। কিছু কিছু ডেটা কন্টিনিউয়াস, কিছু কিছু ডেটা ডিসক্রিট, অর্থাৎ দশমিকের পর নেওয়া যায় না, পূর্ণ সংখ্যাতেই আমাকে নিতে হবে। তো ঠিক সেই রকম এই যে পপুলেশন ডেন্সিটি তোমরা যখন বের করবে দশমিকে বেরোবে, কিন্তু তোমরা সেটাকে রাউন্ড করে নেবে, এবং এই টেবিলেও দেখো তোমরা সব রাউন্ডে লিখেছি, সব তোমরা রাউন্ডে বসিয়ে দেবে, কোনো রকম দশমিক ব্যবহার করবে না। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে ফার্স্ট টেবিল করতে 5 মিনিট হয়তো লাগবে, পটাপট ভাগ করবে, রাউন্ডে ক্যালকুলেটর দেখে মানগুলো লিখে দেবে। আরেকটা জিনিস এখানে করেছি, হায়েস্ট কত লোয়েস্ট কত ব্র্যাকেটে লিখে রেখেছি, এটা আমার দ্বিতীয় টেবিলে লাগবে, ওই জন্য হায়েস্ট আর লোয়েস্ট কত তোমরা এখানে সেটা মার্ক করে নেবে। ক্লিয়ার? এবার আমি সেকেন্ড টেবিলে যাই। সেকেন্ড টেবিল করার জন্য এটাকে আমাকে ক্লাস করতে হবে। আগে বিষয়টা বলি, এই যে এতগুলো ডেটা বেরিয়েছে, কোরোপ্লেথ করার জন্য আমাকে কতগুলো ক্লাসে ভাগ করতে হবে। এই যে বিষয়টা এখন বলবো, এটা কিন্তু স্ট্যাটিস্টিকের পার্ট। তো স্ট্যাটিস্টিক্স তো অন্য সেমিস্টারে হয়তো আছে, এটা যারা করবে, কিন্তু তোমরা নিচু ক্লাসে শিখেছো, 8-9-এ অঙ্ক করার সময় ওইসব একটু মিন মিডিয়ান মোড, এই ক্লাস, তখন বলতো শ্রেণী সীমানা, বাংলায় বলা হতো, যাই হোক বিষয়গুলো একটু ধারণা তোমাদের আছে। ব্যাপারটা হচ্ছে কতগুলো ক্লাসে এটাকে ভাঙতে হবে, বোঝা গেল? মানে ক্লাসে মনে করো 50 জন স্টুডেন্ট আছে, তা আমি যখন ওদের দাঁড় করাবো আমি তো লাইন করে দেবো যে 10 জন 10 জন করে দাঁড়া, মানে 1 থেকে 10, 11 থেকে 20 এরকমভাবে দাঁড়া, তবে তো 5টা লাইন হয়ে যাবে। তো সেই জিনিসটাই করা হচ্ছে যে এদের কতগুলো ক্লাসে ভাগ করা হবে। তো তার জন্য কি করা হচ্ছে, আমি দুটো পদ্ধতি তোমাদেরকে শেয়ার করব, তোমাদের যেটা সহজ লাগে তোমরা করবে। দুটোই পদ্ধতি হয়। একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড, অর্থাৎ নাম্বার অফ ক্লাস লিখবে, ফর্মুলা লিখবে, এটা কিন্তু একদম স্ট্যাটিস্টিকের ফর্মুলা। তো 1 + 3.322 log n, এই ফর্মুলা দিয়ে তোমরা কাজ করবে। এটা প্লাস এটা, লগ মানে ক্যালকুলেটারে লগ থাকে, আর n মানে হচ্ছে এখানে কতগুলো ডেটা আছে সেটা, 11টা ডেটা আছে, তাহলে 11 দিয়ে এইটা করলে এখানে একটা বেরোবে, দশমিকে বেরোবে, এখানেও কিন্তু রাউন্ড নেবে, এখানে দশমিকটা রাখবে না, ধরো 4 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং, যাই বেরোক তোমরা অ্যাপ্রক্স যেটা হচ্ছে সেটা নেবে। তাহলে এখানে আমার 4 বেরিয়েছে, মানে 4টে ক্লাস করতে হবে। এটা কিন্তু যা খুশি তাই বেরোতে পারে যদি ফর্মুলা দিয়ে করি। নেক্সট হচ্ছে আমি ইন্টারভ্যাল কত নেব। 4টে ক্লাস তো বুঝে গেলাম, কিন্তু এত থেকে এত, এই যে এত থেকে বলছি, অর্থাৎ এই রেঞ্জটা, এটা কত রাখবো ইচ্ছে মতো নাকি একটা বের করা যায়? তো একটা ফর্মুলা আছে, ক্লাস ইন্টারভ্যাল। এর ফর্মুলাটা দেখো, হায়েস্ট মাইনাস লোয়েস্ট বাই নাম্বার অফ ক্লাস। হায়েস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু, ওই যে এখানে বললাম একটু আগে মার্ক করবে, এই হায়েস্ট আর লোয়েস্ট ভ্যালু তোমরা এখানে লিখবে, তার বিয়োগফলকে তোমরা নাম্বার অফ ক্লাস আমরা 4টে ধরেছি, মানে 4 বেরিয়েছে, 4 দিয়ে ভাগ করবে, দেখো বেরিয়েছে কত, দশমিকেই বেরিয়েছে 115.75। তো আমরা এটাকে রাউন্ড করে 120 নিয়ে নিয়েছি একবারে। তোমরা এটাকে রাউন্ড করে 115, 116, 117, 118 যা খুশি নিতে পারো। মোটামুটি একটা আন্দাজ হলো যে 115 করে বেরোচ্ছে, তা তুমি এর কাছাকাছি, আমি রাউন্ডে 120 করে ধরছি, যে ইন্টারভ্যালটা 120 করে নেব। এটা কিন্তু অ্যাজ ইউ উইশ, এখানে তোমার ওরকম ব্যাপার না যে 116 ধরলে কেটে দেবে, 117 ধরলে কেটে দেবে, তা নয়। ইন্টারভ্যাল একটা আমি ধরে নেব, এটা দিয়ে আমার অঙ্ক মিললেই হবে। তাহলে প্রথমে নাম্বার অফ ক্লাস বের করব, তারপর ক্লাস ইন্টারভ্যাল বার করব। এইবার আমরা দ্বিতীয় টেবিলটা করব। এই হচ্ছে টেবিল 2। টেবিলের হেডিংটা কি দিয়েছি, টেবিল ফর জোনেশান, অর্থাৎ জোন ভাগ করছি। যেহেতু একটা এলাকার কাজ, ম্যাপের কাজ, সেই জন্য জোন কথাটা বলেছি, এখানে ক্লাস কথাটা বলিনি। তো টেবিল ফর জোনেশান, আমি কতগুলো জোন করব, আমার আগে বেরিয়ে গেছে কিন্তু 4টে জোন, ওই জন্য 4টেই টেনেছি, দেখো রো আর 2টো কলাম। আর এখানে একটা জিনিস লিখেছি, সেটা হচ্ছে ক্লোজড ক্লাস, কারণ দুটো পদ্ধতি আছে, এটা ফার্স্ট মেথড ক্লোজ, আর একটা হয় ওপেন, আমি দুটোই তোমাদের দেখাবো, দেখিয়ে দিচ্ছি। তো ক্লোজ ক্লাস মানে কি, এই যে কাজটা করেছি 4টে জোনে ভাগ করেছি, কিভাবে করেছি দেখো, 540, ইন্টারভ্যাল নিয়েছি 120, তাহলে 540 প্লাস 120 কত হলো, 660, তাহলে 660, 540 থেকে 660, এটা প্রথম ঘর। পরেরটা কিন্তু এক পরের থেকে শুরু হবে, 660, তাহলে এটা শুরু হবে 661 থেকে, 660 থেকেই কিন্তু শুরু করব না। কেন শুরু করব না? সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, কারণ 660 বলে আমার যদি কোনো ভ্যালু থেকে থাকে, তাকে আমি কোন ঘরে ধরবো?
এখানেও 660, এখানেও 660 যদি রাখি, তাহলে আমি কোন ঘরে ধরবো দুজন, মানে 660 ভ্যালুটাকে আমি এ ঘরে ফেলবো না এ ঘরে ফেলবো, একটা বিতর্ক। যদিও তার সলিউশন আছে, সেটা এখন জানার দরকার নেই, সেটা আমার এই কাজে দরকার নেই, সেটা স্ট্যাটিস্টিকে জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে একের গ্যাপ রাখছি যাতে এই কনফিউশন জীবনেও না আসে। বোঝা গেল? কারণ 660 আর 661 মাঝে তো কিছু হয় না, বোঝা গেল? তাহলে 660 আসলে আমার এই ঘরেই পড়বে। তো সবসময় আমরা একের গ্যাপই রাখবো, এটাই মাথায় ঢুকিয়ে নাও যে একের গ্যাপই রাখবো, সেম রাখবো না। বোঝা গেল? তাহলে তাও বললাম যখন বলেই দিই, যদি সেরকম কেস হয়, ধরো ভাই ভাই জিজ্ঞাসা করলো যে এখানেও আছে যে ভ্যালু এখানেও সেটাই আছে, তাহলে আমরা কোন ঘরে হিসাব করব? উত্তরটা হচ্ছে সেকেন্ড ঘরে, যেটাকে বলে এক্সক্লুসিভ মেথড। এইটুকু জানলেই হবে, এর বেশি ডিটেলটা আমরা স্ট্যাটিস্টিক্স করতে গিয়ে জানবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা ওই ঝামেলা বিতর্কতেই যাব না, আমরা এক করে গ্যাপ রাখছি। তাহলে এটা শুরু করছি 661 থেকে, 661 থেকে আবার 120 যোগ করেছি, এটা 782 থেকে এত, 903 থেকে এত, এটা কতই শেষ হবে? আমি ক্লাসটা কি করে ধরবো? এই যে 1023, এই জায়গাটা মনে রাখতে হবে। আমার যে হায়েস্ট ভ্যালু এখানে রয়েছে, অর্থাৎ যে হায়েস্ট ভ্যালুটা আমরা একটু আগে করলাম, সেই হায়েস্ট ভ্যালুর থেকে যেন বেশি আসে। 1011, তো এখানে 1010 আসলে কিন্তু হবে না। এখানে যদি 1010 আসে, তাহলে আমি 1011টাকে কোন ঘরে ধরবো? ওই জন্য সবসময় মনে রাখতে হবে যে যেটা আমার লোয়েস্ট আছে তার একটু কম থেকে শুরু করতে পারি, আবার এটা থেকেও শুরু করতে পারি, কিন্তু হায়েস্ট যেন কভার করে। এখানে আমি 540 থেকে শুরু করেছি, আমার 48 আছে লো, আমি 48 থেকেও স্টার্ট করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু হায়েস্ট খেয়াল করতে হবে 1011 যেন ক্রস করে। এখানে 1011তেও শেষ হয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, 1011 থাকলে আমি ধরতে পারছি। কিন্তু তা যদি না হয়, তাহলে 1011 বেশি 12, 13, 14, 15 যা খুশি আসুক, এমনকি 2000ও আসুক, আমার আপত্তি নেই, কিন্তু 1011 বেশি আসতে হবে, যাতে ওই ভ্যালুটাকে আমি এই ঘরে পুট করতে পারি। তাহলে এই হলো আমার কাজ, এইভাবে আমি জোন ধরবো। 4টে বলেছে বলে 4টে জোন করেছি। এবার এখানে কি করছি? এখানে হচ্ছে যে এই জোনে কে পড়েছে তার সিডি ব্লক সিরিয়াল নাম্বারটা লিখছি। ব্লকের নামও তোমরা লিখতে পারো, আমি নামটা অ্যাভয়েড করছি, কারণ নাম লিখলে অনেক বড় বড় জায়গায় সময় নষ্ট, সিরিয়াল নাম্বার লিখে দিলেই হবে। কিভাবে কাজটা করবে? এর মধ্যে কে কে পড়ছে এভাবে কখনোই খুঁজবে না, মন দিয়ে শুনবে, যে জায়গাটা বারণ করছি ওটা করবে না। মানে এই 540 থেকে 660, এবার তুমি এখানে খুঁজছো 540 থেকে 660, দেখি তো 540 থেকে 660 না, এটা টেকনিক না। টেকনিকটা হচ্ছে প্রথমেই দেখবে 1011, এই পেন্সিল দিয়ে একটা টিক দেবে 1011। এবার 1011 কোন ঘরে পড়েছে? এই ঘরে। তাহলে 1011 মানে 1 নম্বর ব্লক, এখানে 1 লিখে দিলাম, কমা। এবারের পরেরটা আমি দেখব 1009 কোন ঘরে পড়েছে? এই ঘরে, এই যে 2 লিখে দিলাম, হয়ে গেল। এরপরে দেখব 955, আবার দেখব কোন ঘরে পড়েছে? এই ঘরে পড়েছে, 3 লিখে দিলাম, বুঝতে পারছো? এখানে একটা করে টিক দেবে। 548 টিক দিলে কোন ঘরে পড়ছে? 548 এই ঘরে, এখানে লিখে দিলে 4। লিখছি আমরা ব্লকের নাম্বারটা, মানে সিরিয়াল নাম্বারটা, বোঝা গেল? একটা একটা করে এখানে টিক দেবে, আর কোন ঘরে পড়ছে ট্যালি করার মতো করে করবে, তাহলে 2 মিনিটে কাজ হয়ে যাবে। আর যদি এত থেকে এতই কোনটা মানে এই সব কটার মধ্যে খোঁজো, প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা। এইভাবে তোমরা করবে। তাহলে এটা একটা পদ্ধতি আমার এই জোনটা করার, যে এত থেকে এতর মধ্যে কোন ব্লক পড়েছে। কোনো জায়গায় একাধিক ব্লক আসবে, কোনোটায় একটা আসবে, তবে মিনিমাম একটা ব্লক যেন আসে, অবশ্যই খেয়াল করবে। কোনোটা যেন 0 না এসে যায়, সেটা তোমরা ক্লাস ধরার ওপর ডিপেন্ড করছে। তোমরা যখন এই ক্লাসটা ধরবে, রাফে করবে, আগে রাফে খাতার পিছন দিকে হোক, যেখানে হোক, রাফে আগে করে নেবে, আগে ফাইনাল জায়গায় লিখবে না। রাফে করে আগে দেখে নেবে যে মোটামুটি যা ভ্যালু আমার আছে, প্রত্যেকটা ঘরে অন্তত মিনিমাম একটা করে যেন পড়ে। তারপর একের বেশি যা খুশি আসুক, মিনিমাম একটা করে যেন পড়ে, কোনো ঘরে যেন 0 না চলে আসে। সেটা ঠিক সুইটেবল কাজ হবে না। যদি দেখো 0 আসছে, তাহলে সঙ্গে সঙ্গে ক্লাস চেঞ্জ করবে, ইন্টারভ্যাল চেঞ্জ করে তোমরা এটাকে পাল্টে নেবে। ইন্টারভ্যাল পরিবর্তন করা যায়। আমি 120 ধরেছিলাম, তাহলে 118 ধরবে, 117 ধরবে, 121 ধরবে, মানে একটু পাল্টে নেবে ইন্টারভ্যালটা। ইন্টারভ্যাল চেঞ্জ করে নিয়ে তখন চেক করবে যাতে প্রত্যেকটা ঘরে একটা করে ভ্যালু আসে, সেইভাবে তোমরা ক্লাস করবে। বোঝা গেল? এবার একটু সহজ পদ্ধতি বলবো, সেকেন্ড মেথড। আমি ম্যাক্সিমাম সেকেন্ড মেথডটাই সবাইকে ফলো করতে বলি। কেন? এবার তোমরা বুঝতে পারবে। এই পদ্ধতি যদি করো, তাহলে স্ট্যাটের নিয়ম অনুযায়ী যা বেরোবে তাই করতে হবে। মানে প্রথমে নাম্বার অফ ক্লাস করছো, তো
তো নাম্বার অফ ক্লাস যদি এখন 7 বেরোয়, তোমাকে 7ই নিতে হবে, নাম্বার অফ ক্লাস পরিবর্তন করা যায় না। মানে 7 বেরোলো, আমি ইচ্ছে করে 5টা ধরলাম, এটা হয় না। তাহলে তুমি ওই নাম্বার অফ ক্লাসের মেথডে যেও না। তুমি যদি ওই মেথড অ্যাপ্লাই করো তাহলে ওইটাকে তোমায় ফলো করতে হবে। 7 বেরোলে 7টাই করতে হবে। আমি ইচ্ছে মতো কমিয়ে নিলাম, তাহলে ওই রুলসটা করার কি মানে? এবার 7টা ক্লাস করা মানে কিন্তু প্রচুর খাটনির ব্যাপার। এই 7খানা শেড আনা, রং দিয়েই আনো আর হ্যাচিং দিয়েই করো, 7টা শেড আনা ঝামেলা, 7খানা ঘর করা, ক্যালকুলেশন করা। তো আমরা ওপেন ক্লাস করতে বলি, এই মানে বাধা ধরা নিয়মগুলো তাহলে থাকবে না। আমার ইচ্ছে মতো আমি ধরে নেব, ইচ্ছে মতো ইন্টারভ্যাল, ইচ্ছে মতো ক্লাস ধরে আমি করব। ওই জন্য আমরা ওপেন ক্লাসটা বেশি প্রেফার করি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বোঝা গেল? তাহলে ওপেন ক্লাসটা কীরকম আমি তোমাদের জন্য ফাঁকাই রেখেছি ব্যাপারটা একটু বোঝানোর জন্য। দেখো, এটা হচ্ছে ওপেন ক্লাস। ওপেন ক্লাস যদি করো তাহলে প্রথমে আমরা যে নাম্বার অফ ক্লাস, এই যে নাম্বার অফ ক্লাস, নাম্বার ইন্টারভ্যাল যেগুলো করেছে এগুলো কিচ্ছু করবো না, জাস্ট বাদ। ফার্স্ট টেবিল শেষ হবে, দিয়ে আমার সেকেন্ড টেবিল শুরু হয়ে যাবে। বোঝা গেল? আমি মনে মনে সিদ্ধান্ত বাড়ি থেকে নিয়েই গেছি, আমি 4টেই ক্লাস করব। কারণ 4টে হ্যাচিং করা আমার সুবিধা, অল্প সময় হয়ে যাবে, পারফেক্ট হবে। আমি কালার দিয়েই করি, যাই দিয়েই করি, আমি 4টে সুন্দরভাবে আনতে পারবো। তো 4টে ক্লাস করব আমি মেনেই নিয়েছি, তাই নাম্বার অফ ক্লাস ওইসব বের করার কোনো দরকার নেই। যদি 5টা বেরিয়ে যায়, যদি 6টা বেরিয়ে যায়, আমার খাটনি বেশি, দরকার নেই। আমি অলওয়েজ 4টে ক্লাস করব। 4টে করতেই হবে, 4টে কম করলে দেখতে ভালো লাগে না। তো মিনিমাম 4টে আমি করব, তাই ক্লাস বের করার আমার কোনো দরকার নেই। আমি তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছি 4টে করব, তাই 4টে ঘর টেনে ফেললাম। এবার হচ্ছে ইন্টারভ্যাল কত করে কীরমভাবে করব সেটাও আমার অ্যাজ ইউ উইশ। আর দেখো, লেস দ্যান গ্রেটার দ্যান দেওয়া আছে, অর্থাৎ কোনো ধরাবাধা নেই যে এত থেকে এত করেছি আমি। বুঝতে পেরেছো? এই ক্লাসটা কিভাবে করবে? তুমি এখানে দেখে নিচ্ছ লোয়েস্ট কত, 548। তাহলে 548 একটা ঘরে পড়বে, আমাকে এমনভাবে নিতে হবে। তাই আমি 600 কম বলে একটা ক্লাস শুরু করলাম। 500 কম করলে 548 তো পড়বে না, মানে লোয়েস্টই তো 548। তাহলে 500 কম যদি করি তাহলে তো ওই ঘরটা 0 চলে যাবে, ওইখানে তো কোনো ভ্যালুই নেই। ওই জন্য আমি 600 কম ধরলাম, ইচ্ছে মতো। কিন্তু কোনো বন্ধু 700 কম ধরলো, কেউ 750 ধরলো, সবাই রাইট পাবে, কোনো অসুবিধা নেই। 600 কম, লেস দ্যান 600, তাহলে এই ঘরে কিন্তু ওই 548 পড়ে গেল। আমি হিসাবে বুঝে গেলাম যে ঘরে একজন পড়ছে। পরেরটা দেখো, 600 থেকে 750। তুমি বলবে এক্ষুনি ম্যাডাম বললেন যে 600 ধরা যাবে না, ভালো করে বোঝো, এটা 600 কম। 600 কম মানে 0 থেকে 599 পর্যন্ত সংখ্যা আমি এখানে পুট করতে পারবো। 600 কম তো, 600 তো নয়, 600 তো এখান থেকে শুরু হচ্ছে। 600 কম মানে যদি 600 বলে কোনো ভ্যালু আমার এই ঘরে তাকে কিন্তু আমি এই ফার্স্ট ঘরে ধরতে পারবো না, এটা কিন্তু 600 কম, অর্থাৎ 599 কি আটকে গেল। ওই জন্য পরেরটা আমি ধরেছি 600 থেকে 750। এই 750 ধরলাম মানে আমি ইন্টারভ্যাল কত রাখলাম আমার ইচ্ছে মতো ইন্টারভ্যাল ধরেছি। আমি 150 করে ধরেছি। মোটামুটি তুমি 150, 120 এরকম একটা ধরবে, 200 একটা ধরে তুমি 4খানা ভাগ করে দিলেই হয়ে গেল। সব ঘরে একটা করে ব্লক পড়লেই হবে, সবটাই নিজের আন্দাজ। বোঝা গেল? এই ক্লাসটা করা অনেক বেশি সহজ। যাই হোক, তাহলে দেখো 600 কম, তারপর এটা 600 থেকে 750। এ দেখো 751 থেকে এক গ্যাপ রেখেছি, 901, আর লাস্টেরটা কী করেছি? গ্রেটার দ্যান 901। এবার বুঝে নাও, গ্রেটার দ্যান 901 আমি কোনো ঝামেলায় গেলাম না। 901-এর বেশি যা যা আছে, মানে 1000 থাক, 2000 থাক, 5000 থাক, যেই থাক, সব এই ঘরে পড়ে যাবে। তাহলে আমি কোনো লিমিট করলাম না, অর্থাৎ প্রথমটার মতো এরকম লিমিট করলাম না যে এত থেকে এত, এই যে একটা হেডেক যে এত আসতে হবে, মানে হাইয়েস্টের ভ্যালু ক্রস করতে হবে, একটু কম হয়ে গেলে হবে না, এই সব চিন্তাটা আমি মুক্ত হয়ে গেলাম। আমি একদম গ্রেটার দ্যান ফেলে দিলাম, মানে যা যা আছে সবাই এই ঘরে পড়ে যাবে। আমার আর হাইয়েস্ট কত বেরিয়েছে দেখার কোনো দরকারই নেই, ঝামেলাই নেই। বোঝা গেল? তাহলে এইবার দেখো, তাহলে এইভাবে আমি একটা ওপেন ক্লাস করে নিলাম। এবার হচ্ছে সিরিয়াল নাম্বারটা কীভাবে করছি তাও একবার দেখানোর জন্য আমি ফাঁকা রেখেছি। কীভাবে করবো বললাম, দেখো 1011 একটা টিক মারবে। আচ্ছা, 1011 কোন ঘরে বসবে নিশ্চয়ই বুঝতে পারছো, 1 নম্বর ব্লক, এই বসে গেল। এরপরে আছে 1009, 1009 কোথায় বসবে? বসে গেল। এরপরে আছে 955, মানে এখানে কিন্তু একটা করে টিক মারছি আমি, 955 এই ঘরে বসবে, 3 নম্বর ব্লক। এরপরে 4 নম্বর ব্লক 548, এই যে 4 নম্বর ব্লক। এবার হচ্ছে 5 নম্বর ব্লক 872, 5 নম্বর ব্লক। বুঝলে
কত ইজি হয়ে যাচ্ছে। আমরা একটা করে টিক মারবো আর কাজ করব। 932, 932 এই ঘরে, মানে 6 নম্বর ব্লক। 7 নম্বর ব্লক 844, 844 এই যে 7 নম্বর ব্লক। বোঝা গেল? হাতের লেখাটা বাজে হচ্ছে, আমি কিন্তু একটু ভিডিও করছি বলে বেঁকিয়ে বেঁকিয়ে লিখতে হচ্ছে। আচ্ছা 875, 8 নম্বর ব্লক 875। 687, 687 9 নম্বর ব্লক এই ঘরে পড়লো। বোঝাতে পারলাম? একটা করে টিক দিচ্ছি। 869, 869 মানে 10 নম্বর ব্লকে ঘরে পড়লো। 825, 825 এই ঘরে পড়লো। বোঝা গেল? তো দেখো এই যে ওপেন ক্লাস আর দেখো ক্লোজ ক্লাস, কি পার্থক্য হলো? কিচ্ছু পার্থক্য হয়নি। দেখো 4 9, এ দেখো 5 7 8 10 11, এ দেখো সেম হলো। তাহলে আমি এত খাটতে কেন যাব? তাও যে কোনো জিনিস তো শিখতে হয়, তাই দুটো পদ্ধতি শেখালাম। তোমাদের শেখার কোনো ত্রুটি রাখবে না। কোনটা করবে অ্যাপ্লাই সেটা পরের কথা, শেখা রাখবে। ভাই প্রশ্ন করলে যাতে কোনো দিন কেউ তোমাদের আটকাতে না পারে, যে এই পদ্ধতি সম্পর্কে তোমার ধারণাই থাকলো না, তাহলে তো হবে না। একদিন না একদিন ইন্টারভিউতে যেতে হবে। তো সেই জন্য সব কিছু আমরা জানবো, পরিস্থিতি অনুযায়ী অ্যাপ্লাই করব। কখনো কখনো এটাও অ্যাপ্লাই করতে পারি, কখনো এটাও অ্যাপ্লাই করতে পারি। এই হচ্ছে আমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমি ছবিতে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোরোপ্লেতের অঙ্ক কিভাবে করতে হবে। তাহলে প্রথম টেবিল করার পর দ্বিতীয় টেবিলটাই আসো, জোন করা। তোমরা ক্লোজড মেথডেও করতে পারো, ওপেন মেথডেও করতে পারো। ওপেন মেথডে করলে অলওয়েজ 4টের বেশি ঝামেলায় যাবে না। আর যদি ক্লোজ মেথডে যাও তাহলে ওই নাম্বার অফ ক্লাস যা বেরোবে সূত্র অনুযায়ী, 4টে 5টা 6টা 7টা যা বেরোবে তোমাকে তাই করতে হবে। তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে না। বোঝা গেল? দুটো তুলনা বুঝে গেলে এবার আশা করি এটাতেই তোমরা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার আমার ছবি। তো ছবিটা আমি ম্যাপেই দেখাচ্ছি, ম্যাপের মধ্যেই দেবে, পরীক্ষায় ম্যাপ দিয়ে দেবে, ম্যাপে করতে হবে। তো ম্যাপটা আমি দেখাচ্ছি। তো দেখো এই যে কাজটা, এই কাজটার জন্য আমি একটা ম্যাপ ইউজ করছি। এরকম একটা ম্যাপ পরীক্ষায় দিয়ে দেবে। তো ঠিক আছে, ম্যাপের মধ্যে দেখো জায়গা লেখা আছে, এখানে কিন্তু ব্লক নাম্বারগুলো লেখা নেই, এখানে কিন্তু জায়গা লেখা আছে। তো তোমরা সিরিয়াল নাম্বার প্রথমেই ছোটো ছোটো করে দিয়ে নিতে পারো এর ভেতরে, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। কারণ আমরা তো ব্লক দেখে করবো, এখানে তো ব্লক লিখেছি, তো ব্লক দেখে করব, ওই জন্য আমাদের করতে সুবিধা হবে। আমরা কিন্তু ব্লক নাম্বার এখানে দিয়ে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমি সেটা দিয়ে নেব। তো ব্লক নাম্বারগুলো দেখো আমি বসিয়ে দিয়েছি। পরীক্ষার সময় ব্লক নাম্বার দেওয়া থাকতেও পারে, নাও পারে। এবার আমি এটাকে কোরোপ্লেত করব। প্রসেসটা ভালো করে খেয়াল করবে। ছবিটা দেখে যত কঠিন মনে হয়, আদতে কিন্তু খুবই সহজ। আমার তো ভারী পছন্দের এটা। তো কিভাবে করবে? সবার প্রথমে হায়েস্ট জোনটা আমরা করব। হায়েস্ট ভালো করে এই টেকনিকটা ফলো করবে, তোমাদের 10 মিনিটে কাজ হয়ে যাবে। হায়েস্ট কোনগুলো আছে? 1 2 3 আর 6, 1 2 3 6 এই ম্যাপ অনুযায়ী। তো এই কটাতে হায়েস্ট শেডটা পড়বে, অর্থাৎ যে দাগটা আমরা দেব বেশ ঘন ঘন করে দেব, মানে জিরি করে যেরকম দেব, সেই দাগটা তোমরা সোজাভাবে, সোজা সমান্তরালভাবে, ভার্টিক্যালভাবে যেমন খুশি টানতে পারো। তো আমি এই ক্রসটা বেশি পছন্দ করি। ক্রসে দিলে আমার দেখতে মনে হয় যেন বেশি সুন্দর লাগে পার্সোনালি, তাই আমি এই ক্রসটা ইউজ করছি। তো যে কোনো একটা সাইড থেকে আমরা ক্রসে প্রথমে ঘন ঘন যে শেড সেটা আগে দিয়ে নেব। আমি ব্লু পেন দিয়ে করছি, তোমরা স্পষ্ট বুঝতে পারবে বলে। ম্যাপটা কালো তো, তোমরা কিন্তু প্র্যাকটিক্যালের সমস্ত কাজ ব্ল্যাক পেনে করবে। এটা আগেও বলেছি, বারবার বলি। আমি করছি এখন হাইটেক পয়েন্ট দিয়ে, তোমরাও এরকম পেন বা মাইক্রন, যেটা আমি বারবার সাজেস্ট করি, মাইক্রন পেন কিংবা ডট পেন, জেল পেন যাই দিয়েই করো, একটা পুরনো রুমাল টাইপের কাছে রাখবে। কারণ পেন দিয়ে কাজ করার সময় পেনের মুখে একটু একটু কালি জমে যায়, ওই কালিটা না ফট করে এই ম্যাপের মধ্যে স্প্রেড করে যেতে পারে। তো 2-4টে করে লাইন টানার পরই পেনটা তোমরা ওই রুমালে মুছে নেবে। রুমালটা না রাখলে কি হবে, একদম জামা কাপড়, যদি বিছানায় বসে করো, চাদর, মানে যেখানে সেখানে পেনটা তোমরা মুছবে আর একদম বাড়িতে ঝাড় খেতে হবে। এই সব ভূগোলের স্টুডেন্টদের একই কন্ডিশন হয়, পেনের কালি সামনে যা পায় তাতেই মুছে দেয়। ওই জন্য একটা রুমাল ইউজ করবে। এইভাবে দেখো ঘন ঘন করে আমরা টানবো, বাট ব্লক দেখে টানবো, কারণ এই ঘন শেডটা অন্য কোনো ব্লকে যেন ঢুকে না যায়, তাই একটু সাবধানে কিন্তু কাজটা করতে হবে। এইভাবে আমরা কোনো মাপজোক ছাড়া প্লেন একটা স্কেলের সাহায্যে টেনে যাব।
নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে। আর আমি কিন্তু কোনো মাপ ছাড়া করলাম, দেখো মোটামুটি গ্যাপিংগুলো ঠিকই হয়েছে, খুব বেশি ফাঁকা ফাঁকা লাগছে না। তো এইটা ঘন শেড দেখেই বুঝতে পারছি জনঘনত্ব এই ব্লকে সব থেকে বেশি। এবার আমরা কি করব, সব থেকে ঘনটা করা হয়ে গেছে, এবার বাকি পুরো জায়গা যতটা ম্যাপে জায়গা পড়ে আছে পুরো জায়গাটা আমরা বড় বড় গ্যাপিংয়ে ভাগ করে নেব। অনেকটা গ্যাপ নেব, প্রায় 1 সেমির বেশি গ্যাপ নিয়ে আমরা জায়গাটাকে ভাগ করে নেব। তবে মনে রাখতে হবে অ্যাঙ্গেল যেন চেঞ্জ না হয়, অ্যাঙ্গেল কিন্তু কোনোভাবেই চেঞ্জ হবে না। তাই এখানে যে দাগগুলো অলরেডি আমরা টেনেছি তার সঙ্গে মিল করে ধরে কোথাও একটা দাগ দিয়ে নেব, তারপরে আমরা চওড়া করে করে গ্যাপ করে পুরো ম্যাপটা আমরা ডিভাইড করে নেব। পুরো ম্যাপ ডিভাইডের পর আমরা দেখব সব থেকে লোয়েস্ট জোন, হাইটা করা হয়ে গেছে, এবার লো। প্রথমে চলে যাব 4 নম্বর ব্লক। 4 নম্বর ব্লকটা আমার সব থেকে লো জোন দেখাচ্ছে, অর্থাৎ এখানে এই যে গ্যাপিংটা টানলাম 1 সেমি বেশি ফাঁকা ফাঁকা করে, সেটা শুধু 4-এ থাকবে। আর বাকি যে পড়ে থাকলো ব্লকগুলো সেইগুলোকে সব আমরা অর্ধেক করে দেবো, অর্থাৎ 1 সেমি যে গ্যাপটা নিয়েছিলাম সেটা আবার অর্ধেক অর্ধেক করে টেনে দেবো, মানে মাঝখান দিয়ে আবার ডিভাইড করে দিচ্ছি। এই টানার সময় খেয়াল রাখতে হবে আমরা কোথায় টানবো না, যেগুলো হাই অলরেডি করে ফেলেছি ঘন শেড সেগুলো পুরো বাদ, লিস্ট থেকে বাদ, ওদিকে আর তাকাবো না। এবার সব থেকে লো জোন আমরা দেখেছি 4-এই থাকবে, বাকিগুলোতে নয়। তাই লো জোনের জন্য বড় বড় গ্যাপিং টেনেছিলাম পুরো ম্যাপটা, সেটা শুধু 4-এ পড়ে থাকবে, ওটাকে বাদ রেখে বাকি সবগুলো কিন্তু আমরা টেনে দেব। এখানে একটা ঘটনা আমি ইচ্ছাকৃত ঘটালাম, এই যে ছোট্ট একটা দাগ দেখো একটু বাড়তি টেনে ফেললাম ভুল করে, তো এইটা কিন্তু হবে না, এটা ইচ্ছে করে করলাম। ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাইনাল শিট যখন লাইট ট্রেস করবে এটা দুম করে ফেলবে, কারণ পেন দিয়ে, পরীক্ষায় নয় পেন্সিলে করতে পারো মুছতে পারবে, ফাইনাল শিট তো পেনেই করতে হবে। এই যে টানতে গিয়ে হঠাৎ করে ভুলবশত একটুখানি দাগ ঢুকে গেল অন্য একটার মধ্যে, তাহলে কি হবে? হবে না, হোয়াইটনার অ্যালাও না। এটা একটু সচেতনভাবে করবে যেন না হয়, আমি দেখানোর জন্য এটা করলাম। মানে টানতে টানতে না, খেয়াল থাকে না, পাশের ব্লকের মধ্যে হয়তো একটুখানি ঢুকে গেল, ওই জন্য এটা খুব কেয়ারফুলি করতে হবে। আর বাই চান্স যদি কখনো ঢুকেও যায় তখন তোমরা হালকা করে ব্লেডিং করে দেবে। হয়ে গেল, বাকিগুলো সব আমরা আরও ঘন করে ফেলেছি। এবার আবার দ্বিতীয় শেড মানে 9 নম্বর ব্লকটা আর একটু ঘন জনসংখ্যা, তাহলে এবার 9টাকে ছেড়ে দেব। 4 তো আগেই বাদ হয়ে গেছে, এবার 9টাও বাদ হয়ে যাবে। বাকি যে কটা অবশিষ্ট পড়ে আছে আবার তাদের ডিভাইড করে দেব, ভীষণ ইজি। মানে বড় গ্যাপ রেখেছিলাম প্রথমে, সেটাকে অর্ধেক করছি, এবার আবার সেটাকে অর্ধেক করব। এইভাবে আস্তে আস্তে মধ্যেখান দিয়ে ডিভাইড করছি, যত শেডিংটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে। এটাই আমাদের কাজ, যে প্রথমে পুরো ফাঁকা ফাঁকা করে টেনে নেব পুরো ম্যাপটা, তারপরে সেটাকে ঘন করতে 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 যাব। আর প্রথমে একদম হাইস্টটা ওই কারণে করে নিয়েছিলাম, কারণ এইভাবে ডিভাইড করতে করতে গেলে হাইস্টটার শেডিংটা ভালো করে আনা যাবে না। মানে ডিভাইড করলে না ওটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে থাকবে, খুব একটা ঘন সেটা বোঝা যাবে না। ওই জন্য প্রথমে ঘনটা যদি করে নাও তাহলে এইগুলো ডিভাইড করতে করতে যেটা দাঁড়াবে সেখানে ঘনটা খুব সুন্দর বোঝা যাবে। বুঝতে পারছো কি করছি প্রসেসটা? শুধু গ্যাপিংটাকে অর্ধেক করছি এবং ব্লকটা খেয়াল করে 4 আর 9তে যেন না ঢোকে, 4 আর 9তে যাতে না ঢোকে, বাকিগুলো ঝপাঝপ টেনে দেবো। বুঝতে পেরেছো? সুতরাং 9-এর ব্লক কোথায় খেয়াল রাখবে, দরকার হয় পেন্সিল দিয়ে ভেতরে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখবে, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে যে ব্লকে যাবে না তার মধ্যে একটা বড় করে পেন্সিল দিয়ে কাটা চিহ্ন দেবে, হয়ে যাওয়ার পর মুছে দেবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে আস্তে আস্তে আমরা ঘন করে দেবো। দেখো তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে, কীরকম লাগছে ছবিতে। এটা কালো কালি দিলে তো আরও সুন্দর লাগবে। পরিষ্কার 4টে জোন কি তোমরা বুঝতে পারছো তো? সব থেকে ফাঁকা ফাঁকা, তার থেকে একটু ঘন, তার থেকে আর একটু ঘন, আর সব থেকে ঘন, সুন্দরভাবে কোরোপ্লেট হয়ে গেল। তো ওপেন মেথডে করবে তোমরা, অলওয়েজ 4টেই জোন করবে, সুন্দর শেডিং, বেশি খাটনি হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ইন্ডেক্স, এবার হচ্ছে সাজানো গোছানোর পালা। আবারও বলবো সুন্দর করে আমরা প্রেজেন্ট করব। কাজ তো হয়ে গেছে, এবার আমি এভাবে কোনো রকমভাবে লিখে ছেড়ে দিলাম হবে না, সুন্দর করে রেডি করব। তো আমি কিন্তু ম্যাপে কাজ করছি, পরীক্ষায় তোমাদের একটা ম্যাপ দিয়ে দেবে, তো ম্যাপের মধ্যেই কিন্তু সব করবে।
ঠিক আছে, ফাইনাল শিটে আর ব্যাপারটা আলাদা, বাড়িতে প্র্যাকটিসের ব্যাপারটা আলাদা। আমরা ম্যাপ কেটে আঠা দিয়ে বসাতে পারি, কিন্তু পরীক্ষার সময় ওই ম্যাপেই কাজ করব, ম্যাপটা আটকে দিয়ে চলে আসবো। তাই ইন্ডেক্সটাও কিন্তু সুন্দর করে ম্যাপেরই ডান দিক বাঁ দিক যেদিকে ফাঁকা পাবে করে নেবে। এক একটা ম্যাপ তো এক এক রকম। এটা আমি ডান দিকে জায়গা পেলাম, যে ম্যাপে দেখবে বাঁ দিকে জায়গা সেখানেই ঢুকিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। একটা কর্নার নিচের দিকে যেদিকে হলো জায়গা বুঝবে তোমরা ইন্ডেক্স করে দেবে। তো 4টে বক্স ছাড়া ছাড়া বক্সগুলো একটু বড় করে টানবে, কারণ এর ভেতরে শেডিংটা দিতে হবে। এই শেডিংটা দেওয়ার সময় মনে রাখতে হবে অ্যাঙ্গেল ম্যাচ করবে। এই একটা কথা কোরোপ্লেতে সবসময় মনে রাখতে হবে, পুরো শেডিংটা একই অ্যাঙ্গেলে হবে এবং ওই ম্যাপের একটা দাগের সঙ্গে মিল করে ধরে স্কেলটা ঠেলে নিয়ে ইন্ডেক্সে একটা দাগ দিয়ে দেবো। একদিকে ম্যাচিং করে স্কেলটাকে যদি ধরি, একটা জায়গায় ইন্ডেক্সে যদি আমি কোনো রকমভাবে দাগটা দিয়ে দিতে পারি, ব্যাস। এবার তার প্যারালালি যখনই আঁকবো সবটা একরকমই হবে, অর্থাৎ অ্যাঙ্গেল যেন চেঞ্জ না হয়। ইন্ডেক্সে একরকম অ্যাঙ্গেল, ছবিতে একরকম অ্যাঙ্গেল যেন না হয়। আচ্ছা, ইন্ডেক্স করার সময় বলি সব থেকে ঘনটা হবে ওপরে। এই জিনিসটা আমি বারবার বলি, কারণ আমি যখন ভাইভা দিয়েছি স্টুডেন্ট লাইভে, আমি তখন এটা বকা খেয়েছি টিচারের কাছে। তখন আমি জানতাম না, শিখেছি, তাই তোমাদেরও বলছি। আমাকে টিচার বলেছিল যে ওপরে হালকা, আস্তে আস্তে নিচের দিকে ঘন দিয়েছো, এর কারণ কি? ব্যাপারটা বোঝাতে পারিনি। তো স্যার আমাকে কথাটা বলেছিলেন, যত জীবনে বড় হবে তত কি তুমি ছোট হতে চাও, না জীবনে উন্নতি করতে চাও, বড় কিছু হতে চাও? স্বাভাবিক, হ্যাঁ, আরও ভালো কিছু করতে চাই। তাহলে সবসময় উঁচুতে, মানে ওপরে সবসময় বেশিটা হবে, সব থেকে কমটা হবে নিচে, কারণ জীবনে সবার অনেক বেশিতে ওঠার ইচ্ছা থাকে। এই কথা উনি বলে আমাকে বুঝিয়ে দিলেন। অর্থাৎ লো শেড হবে একদম নিচে, ধাপে 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 উপরের দিকে জিনিসটা বাড়বে। দেখো পুরো ম্যাচিং হয়েছে, গ্যাপিংটাও দেখো, ওখানে ম্যাপে যা গ্যাপিং রেখেছি ইন্ডেক্সে তাই রাখবো। সবই আমি আই এস্টিমেশনে করলাম। যাদের খুব গন্ডগোল হবে, মনে হবে আই এস্টিমেশনে আমাদের গ্যাপিং মিলছে না, তারা ডিভাইডার ইউজ করবে। ম্যাপের মধ্যে গ্যাপটা ডিভাইডারে নেবে, ইন্ডেক্সেও ডিভাইডারটা বসিয়ে দেবে, হয়ে গেল। ব্যাস, এবার হেডিং কোরোপ্লেথ ম্যাপ, আর হচ্ছে ইন্ডেক্সে যে লিখে দিয়েছি ইন্ডেক্স, আর মানগুলো লিখে দিয়েছি। প্রথমটা গ্রেটার দ্যান 901, যেরম যেরম ভ্যালু ছিল ক্লাসগুলো সেরকম লিখেছি। পপুলেশন ডেন্সিটি এটা লিখে দিয়েছি। পুরো ম্যাপটাকে একটা বর্ডার দিয়েছি, আর ওপরে শোয়িং দ্য পপুলেশন ডেন্সিটি অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট হেডিং দিয়েছি। তাহলে পুরো কাজ আমার কমপ্লিট। এরপরে যেটা হবে, 2-4 লাইন ইন্টারপ্রিটেশন লিখতে হবে। জানোই যে ইন্টারপ্রিটেশন লিখতেই হবে, অর্থাৎ এখানে জনঘনত্ব করা হয়েছে, এর সূত্র এই, এখানে এতগুলো ক্লাসে ভাগ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে সব থেকে ঘন জোন এই ব্লকে নাম দিয়ে দিয়ে লিখবে, এই ব্লকে সব থেকে কম। এরকমভাবে ছবিতে আমি যা দেখছি সেইটাই লিখে দেবো 5-6 লাইন। 2 থেকে 3 নম্বর ইন্টারপ্রিটেশনের জন্য থাকবে। আর তোমাদের কিছু সালের প্রশ্ন আমি শেয়ার করছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখবে। অনেকেই কমেন্ট করে যে কিছু প্র্যাকটিস সেট ম্যাডাম দেবেন। তো এই দেখো, এটা বর্ধমান ইউনিভার্সিটি সম্ভবত একটা সালের প্রশ্ন ছিল। তো এটা হচ্ছে নেট শোন এরিয়া, এটা হচ্ছে ক্রপিং ইন্টেন্সিটি, পপুলেশন ডেন্সিটিরও একটা কাজ আছে। তোমরা এই জায়গাগুলো ভিডিওটা পজ করে একটু স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে এই ডেটাটা দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে 2-3টে বাড়িতে প্র্যাকটিসও হয়ে গেল। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। তোমরা ভালো ভালো কমেন্ট করো যে ম্যাডাম বুঝতে পেরেছি, ম্যাডাম খুব ভালো বুঝেছি। তো আমারও অ্যাজ আ টিচার ভালো লাগে কমেন্টগুলো পেয়ে। তো চেষ্টা করি, অনেক রিকোয়েস্টের লাইন লেগে গেছে, এটা একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। সবাই মন দিয়ে পড়ো, এটাই চাই, মন দিয়ে পড়ো, জীবনে সাকসেস পাও, প্র্যাকটিক্যাল ভালো করে শেখো, খুঁটিয়ে শেখো, ইন্টারভিউতে কোনো দিন যাতে আটকায় না। ওকে, আবার দেখা হবে অন্য ভিডিওতে।